নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদিকা মধুমিতা মণ্ডল। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই শিক্ষার যে এসএসসি দুর্নীতি, সেই নিয়ে যে সমস্ত দুর্নীতির কথা সামনে এসেছে, তার যে 17 দফার যে দুর্নীতি, সেই নিয়ে তার কি প্রতিক্রিয়া, এছাড়াও সোনারপুরের উন্নয়ন কিভাবে হচ্ছে, এছাড়াও যে বেআইনিভাবে পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনি নির্মাণ, সেই সমস্ত বিষয়ে তার কি মত, আজ সরাসরি তার কাছ থেকে জেনে নেব। সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। প্রথমেই এই এত গরমে কেমন কাটছে? দেখুন, সিজনের অবস্থা তো সবাই জানে কম বেশি খারাপ। এই লাস্ট 5 দিনে তো 45 অবধি যাবে শোনা যাচ্ছে। তো এই জন্য আমরাই দায়ী, কারণ যেভাবে গাছ কাটা হচ্ছে, যেভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে কাটাবে সেটাই বড় চিন্তার বিষয়। কেউ ভালো নেই পড়াবে। আর সামনে লোকসভা নির্বাচন, তো প্রচারে কি আপনি বেরোচ্ছেন? হ্যাঁ, যখন আমাদের দল যেভাবে আমাদের ডাকছেন, এবং ওই 16 তারিখে 16ই এপ্রিল আমরা 42 জন প্রার্থীর সমর্থনে 35,000 টিচারকে একত্রিত করে আমাদের অভিষেক ব্যানার্জি যে যুবরাজ আছেন, ওনার বিধানসভায় আমরা যাদবপুরে সরিষা মিশন যে আছে ওখানে আমরা করেছিলাম। সমস্ত শিক্ষকদের নিয়ে সমাবেশ, এবং আমাদের শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। উনি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান হিসাবে উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যসভার সভাপতি যিনি আছেন মহিদুল দা উপস্থিত ছিলেন, এবং আরও আদার্স রাজ্য কমিটি সবাই, জেলা কমিটি সবাই উপস্থিত ছিল। এবং 42 জন প্রার্থীর সমর্থনে আমরা এই বিশাল আয়োজন করেছি। এবং মাদারের সঙ্গে যারা যুক্ত আছে, যেসব শিক্ষক শিক্ষিকারা লোকালে যারা যতটুকু ডাক পায় সেভাবে দেয়াল লিখন, ব্যানার, আমাদের সায়নী ঘোষ এসেছিলেন কিছুদিন আগে জয়েন্ট অডিটোরিয়ামে। যখন আমরা যেখানে যাওয়ার দরকার হয় আমরা সেখানে সমর্থন করছি, যাচ্ছি, সময় দিচ্ছি। আচ্ছা, এবার একটু যদি আমি প্রথমে আসি, যে আপনার দলে আসাটা কিভাবে, মানে কোনো শিক্ষক সংগঠনেরই হাত ধরে নাকি অন্যভাবে দলে এসেছেন? না, দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এখানে রূপচাঁদ সর্দারের নামটা শুনেছেন, সোনারপুরে খুব পুরনো এনারা, বাংলাদা, রূপচাঁদ দা, টুনাদা। তো ওনার যখন মমতা ব্যানার্জি আসেন ওনার বাড়িতে 98-এ, তখন আমি 7-এ পড়ি। বাবা কংগ্রেস ঘরানারই মানুষজন, এবং এই রূপচাঁদ ঠাকুরেরই, জীবনবাবু এনাদেরই যে আগের বিধায়ক ছিলেন, ওনাদেরই সব ব্যাচ, মানে ওনারা একসাথে একত্রিতভাবে দলটা করতেন, সমর্থন করতেন। তো উনি যখন এসেছিলেন, অভিষেক তখন আমাদের যিনি যুবরাজ আছে খুবই ছোট, আমি এবং ওনার মেয়ে, তখন দিদির প্রিয় গান ছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর একটা গান আমরা স্টেজে গিয়েছিলাম, এবং 7-এ পড়ি, তখন খুবই ছোট মেয়ে আমি। আর একটা গান, এবার তোর মরা গাঙে বাদ এসেছে জয়মা বলে ভাষা তরি। তো দিদি এসেছিলেন, দিদিকে গোলাপ ফুল দেওয়া থেকে শুরু করে, তখন আমি ছোট। তারপরে আমার এক্সাম, পড়াশোনা, মাধ্যমিক এক্সাম শেষ হয়, মাদারের সঙ্গে যুক্ত ছিলাম। জীবনবাবুই মানে বলেছিলেন আমাদের মহিলা সংগঠনের জন্য অ্যাক্টিভ মেয়েদের খুব দরকার। 11 সালে আমাদের বিধায়ক আসেন, আগের যিনি বিধায়ক। তারপরে লোকাল নেতৃত্ব, কৃষ্ণপদদার নাম বলতে হয়, কারণ কোনো না কোনো তো কারোর আমাদের সমর্থন করে হাত ধরে আমাদের দলে আসা, তো বলতেই হয়। উনি ওনার আগে ছিলেন, দায়িত্বে ছিলেন ওনার ওয়াইফ নমিতা, আমাদের ওনার ওয়াইফ যিনি আছেন উনি কাউন্সিলর ছিলেন। তারপরে আমার শিক্ষক সংগঠনে পরে আসে মাদার শিক্ষক সংগঠন, কাছাকাছি ধরতে গেলে ছোট থেকে রাজনীতির সঙ্গে আর কি সম্পর্কটা, অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত। তারপরে আস্তে আস্তে অ্যাক্টিভলি শিক্ষক সংগঠন আমি এই নিয়ে আবার হলাম রাজ্য সম্পাদিকা, তার চক্রস্তরের সেক্রেটারি ছিলাম, আর এবারে জেলাতেও ছিলাম। মুভমেন্ট কাকদ্বীপ থেকে শুরু করে, সাগর থেকে শুরু করে, আমাদের জেলাটা তো সাংগঠনিক ভাগ সবে হলো, এর আগে তো পুরোটাই ছিলেন 52টা চক্র, সব জায়গায় দৌড়েছি, ভোরবেলা ওটা গেছি, ব্যাক করতে হয়েছে। এবং মাদারে যখন যা প্রবলেম হয়েছে, প্রোগ্রাম হয়েছে, মিনি চক্রবর্তী আগে যিনি ছিলেন এমপি, ওনার যে এই লকডাউনে মানে 19-20-21-এ যেখানে ওনার অফিস থেকে যাওয়া, ত্রাণ দেওয়া, দুবার আবার করোনাও হয়েছে, 18.5 রেটিং ছিল, মানে তাতে কোনো যায় আসে না। কাজ করেছি, মাদারের হয়ে প্রচুর করেছি, শিক্ষক সংগঠনের হয়ে কাজ করেছি, যখন যেখানে দরকার হয়েছে করেছি, আরও করবো। দল ডাকলেই আমরা
তো এখন তাহলে কিছুটা আপনাকে মানে সক্রিয়ভাবে দেখা যায় না অতটা? লাস্ট 21-এর পরে আমাকে একটু কম দেখা গেছে, 21 অব্দি দেখা গেছে, কারণ আমার ব্যক্তিগত একটু ব্যাপার ছিল। আমার ছোট একটা মেয়ে হয়েছে, তার জন্য কিছুদিন আমি সময় দিতে পারিনি। যতটুকু পেরেছি এটুকু সাপোর্ট করেছি, দলকে সময় দেওয়া সে খুব কম, ওইটুকু সময় আমার একটু গ্যাপ গেছে ডিউ টু প্রেগনেন্সি। এছাড়া তারপরে নতুন বিধায়িকা আসেন জীবনবাবু, তো আর বিধায়কের টিকিট পাননি। তো আমাদের নতুন ম্যাডাম এসেছেন, কয়েকবার ডেকেছেন, আমরা গেছি, মিটিং করেছি। তারপরে আমাদের সেভাবে ওনার মাদারে আগে যেরকম আমাদের ডাকতো, মানে শিক্ষক সংগঠনে সকলে আসে না, ডাকলেও খুব কম আসে। তো প্রচার থেকে এই লাস্ট পঞ্চায়েত ভোটেও কিন্তু বৃষ্টির মধ্যেও আমি প্রচার করেছি গতটা। মানে আমি ভালোবাসি দলটাকে, দলের জন্য প্রচার করতেও ভালোবাসি, কারণ সবাই বিন্দু বিন্দু করে তো সিন্ধু হয়। তো আমরা সকলে সৈনিক, কেউ আমরা একা দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবারে কি প্রচারে তাহলে ডাকা হচ্ছে না? এবারে দেখুন, পঞ্চায়েত ইলেকশনে যেখানে যেখানে স্ট্রিট কর্নার হয়েছে গিয়েছি, ডেকেছিলেন। এবারে অত বেশি শিক্ষক সংগঠন থেকে সকলকে আমাদের ইনভলভ করা হচ্ছে না। আমি পুনরায় রাজ্য সম্পাদকে 10 মাস তো ভাঙা ছিল কমিটি আমাদের, তার মধ্যে তো নতুন করে কমিটি গঠন হয়নি, রিসেন্ট হয়েছে, 2-3 মাস হয়েছে। আর হওয়ার পরেই আমি বিধায়িকা আমাদের লাভলি ম্যাডামের সঙ্গে দেখা করে এসেছি। উনি বলেন ঠিক আছে আপনি কাজ করুন, যখন প্রয়োজন হবে আপনাকে ডেকে নেবো। আগে জীবনবাবুর সময় যেরকম আমাদের ডাকা হতো, জীবনবাবুর সঙ্গে যখন লবি থাকবে, দল থাকলে মানে মনোমালিন্য মতবিরোধ থাকতে পারে, কেউ আমরা রাজনীতিতে কেউ কারো শত্রু নয়, এখানে তো ফ্যামিলিগত বা প্রথাগতভাবে কেউ শত্রু নয়, আজকে যে শত্রু কালকে মিত্র। তো সেখানেও লবি ছিল, সেখানে গন্ডগোল ছিল, সেখানেও প্রচুর ফাইটিং আপনারা শুনে থাকবেন, জীবনবাবুর উপরও হয়েছিল একটা। সেখানেও কিন্তু আমি কনফারেন্সেই ছিলাম, বলেছিলাম যে ওনাকে মারতে হলে আমাকে মেরে যেতে হবে। তো আমি ড্যানি, আমি ভয় পাই না, মরতেও ভয় পাই না, যে এটা একটা রাজনীতির জায়গাটাই এরকম, যে আমাদের দিদি মমতা ব্যানার্জি যেরকম ভয় পান না, ওনার আদর্শে আমি এগিয়েছি, ওনার হাত পা সব ভাঙা জানেন। তো সেভাবে আমিও সেদিন কিন্তু বিধায়ক, আমি জেঠু ছিলেন, জেঠু বলতাম, ওনার এগেনস্টেও যাই হয়েছিল, যা হবে বসে মীমাংসা করো, ভিডিও এটা ওটা নোংরা রাজনীতিটা করো না। আমার কথা তখন এরকম ছিল, মারতে হলে আমাকে মেরে যেতে হবে যদি আমি প্রেজেন্ট থাকি সেখানে। তো আমি এরকমই একটা সাপোর্টার্স, আর দল যাকে চেয়ারে দিয়েছে তাকে তো মান্যতা দিতে হবে, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ যিনি নেত্রী এবং যিনি সেনাপতি আছেন অভিষেক, এনাদের ফলো করি তো এগুলো। তো এবার নতুন বিধায়িকা আসার পরে একটা আক্ষেপ তো রয়েছে, আমরা সেভাবে চাই ওনার সাথে ইন্টারাক্ট করে কাজ করতে, উনি আমাদের ডাকুন, আমরা আরো ভালোভাবে ওনার সাথে সবার মিলে ইন্টারাক্ট করছেন না। উনি সেভাবে আগের মতন আমরা ডাক পাই না, ডাক পেলে তো অবশ্যই আসবো, মিথ্যে তো বলে লাভ নেই। আমরা চাই উনি আমাদের ডাকুন, অবশ্যই উনি কাজ করছেন শুনেছি বিভিন্ন জায়গায়, কিন্তু কিছু মানুষ আছে, হয়তো আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, ওনার কাজ অবধি পৌঁছাতে দিচ্ছে না, এবং কিছু বলার আগে ওনারা ওনাদের মতন করে কিছু বুঝিয়ে দিচ্ছেন, বা ওনাদের চোখ দিয়ে হয়তো উনি আমাদের বিধানসভাটা দেখার চেষ্টা করছেন, যেটা আমাদের দুঃখ বলুন, হতাশা বলুন, অনুশোচনা বলুন, যেভাবে ইচ্ছা বলতে পারেন। কারণ আমরা চাই আমাদের জনপ্রতিনিধি, আমরা সবাই তো ভোট দিয়ে লাভলি ম্যাডামকে ভোট দিয়ে জিতিয়েছি, ওনার জয়টা আমাদের জয়, কারণ সোনারপুরে কিন্তু মাটি কামড়ে এবং প্রথম থেকে আমাদের জন্মস্থান এটা। তো উনি অবশ্যই আমাদের উন্নয়নের জন্য এসেছেন, কিন্তু সেই উন্নয়নের গতিটা আরো ভালো, আরো ত্বরান্বিত হতে পারে যদি উনি বোথ সাইড সবার কথা শোনেন একটু হলেও, মানে কিছু মানুষের চোখ দিয়ে না দেখেন। দেখুন উনি তো নতুন এসেছেন, উনি চান, ওনার মধ্যে আগ্রহ আছে, উদ্যম আছে, জেদ আছে, যেটা একটা পলিটিশিয়ানের দরকার। কিন্তু উনি কিছু মানুষ, আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, বা আরো কিছু মানুষের কথা আমি শুনেছি, যে বিধায়িকাকে ফোন করলে পাই না বা আদার্স এরকম কিছু শুনেছি। যেহেতু আমার স্কুলে 700 বাচ্চা, প্রতি বছরই কিছু বাচ্চা বেরিয়ে যায়, মানে বুঝতে পারছেন আমি 12 বছরের শিক্ষিকা, তো আমার তো প্রচুর লোকাল পাবলিক, আমরা মানে কমিউনিকেট করি, তাদের মোটিভেশন বুঝি, সেই জায়গা থেকে আমরা চাই বিধায়িকাকে সাহায্য করতে, কিন্তু পাচ্ছি না। মানে ওনার সাথে আমরা বসতে চাই, কথা বলতে চাই, কিন্তু কিছু মানুষ আছে যাদের কাছে হয়তো আমি কম্পিটিটার। কারণ কিছুদিন আগে শুনেছেন কি জানি না, 19-20 সালের কথা বলছি, যখন আমি প্রচণ্ড বেশি পরিমাণে কাজ করেছি, নিজের অর্থ দিয়ে মানুষকে তিরপল দেওয়া, টিন দেওয়া, আমফানের পরে প্রচুর কাজ করেছি, তো যারা পুরনো তারা জানেন। তো সেই জায়গা থেকে কিছু মানুষের কাছে আমি কম্পিটিটার, আমার পেপারে নাম এসেছিল, হয়তো আমি 10 করে টিকিট পাচ্ছি,
বা আমি অন্য জায়গায় টিকিট পাচ্ছি, কিছু ভয় কাজ করে, থাকে তো কম্পিটিশন, লবি তো থাকবেই। আমি তাদের শত্রু মনে করি না। দেখুন, কম্পিটিশন লবি থাকবেই, লড়াই না থাকলে কি করে উন্নত হবো আমরা? তো তারা মনে করে আমাকে শত্রু, তারা আমাকে স্পেশালি মনে হয় আমার ম্যাডামের কাছে পৌঁছাতেই দেয় না। হ্যাঁ, প্রয়োজনে কথা বলি, কিন্তু বেশি যে আলাপচারিতা, একটা হার্দিক সম্পর্ক যেটা জীবনবাবুর সাথে ছিল, জীবনবাবু ভরসা করতেন। ওনার সোশ্যাল মিডিয়ার সাইটটা আমি দেখতাম, কোনোদিন বলতে পারবেন। এবং তখন পিকের টিম থেকে উনি এক্সিলেন্ট এটা পেয়েছেন যে রিপোর্ট অনুযায়ী, রিপোর্টটা তো আমি পাঠাতাম, সারাদিনে অ্যাক্টিভিটি সকাল থেকে সন্ধ্যা অবধি থাকা, জানেন তো দিদিকে বলে কর্মসূচি ছিল। তো যারা আমাকে সেই সময় কম্পিটিটর মনে করেছে, এই মানুষটা যদি আবার কাউন্সিলের টিকিট নিয়ে পেতে পারে না, আমার যদিও এই ব্যাপারে কোনো এতটুকু ইচ্ছা নেই যে আমি কাউন্সিলর হতে চাই বা আমি আমার জায়গায় ঠিক আছি। একজন শিক্ষক, একটা পদ আছে, সম্মানের সাথে চাকরি করি, প্রচুর বাচ্চাদের তৈরি করি, মানুষের মানে সোশিয়াল ওয়ার্ক করি, কয়েকটা এনজিওর সাথে আমি যুক্ত আছি, যেহেতু ভালোবাসি, এটা আমার নেশা। আর রাজনীতিটাও কিছুটা নেশা। তো তারাই আমার মনে হয় বিধায়িকার দোষটা পরে আমি দেখবো, কারণ উনি নতুন এসেছেন, উনি আমাদের চোখ দিয়েই দেখবেন। ওনাকে যেরকম বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, উনি সেরকমই মানে উনি তো আমাদের হাত ধরে তো এগোবেন, এটা ন্যাচারাল, যেহেতু উনি বাইরে থেকে এসেছেন। কিন্তু যারা ওনাকে গাইড করছে, মনে করছেন ভালো হচ্ছে, কিন্তু না, মানুষের কাছে কিন্তু অন্য মেসেজ আছে, শুধু আমার ব্যক্তিগত নয়, এটা ওনাকে করতে দেওয়া হচ্ছে না, ওনাকে বুঝতেই দেওয়া হচ্ছে না। কিছু মানুষ যে ওনার কাছ থেকে, মানে ওনার অ্যাক্টিভিটিসে সন্তুষ্ট হচ্ছে না, সেটা ওনাকে উনি বুঝতেই পারছেন না বা বুঝতে দেওয়া হচ্ছে না। যদি আমরা মিটও করতে যাই ওই কয়েকজনের হাত ধরে, আমার মনে হয় বিধায়িকা আমাদের যেহেতু মনের মানুষ, প্রাণের মানুষ, এবং আমাদের সকলের অভিভাবক উনি, মানে যারা কিছু মানুষ মনে করছে বিধায়িকা তাদের, আমার মনে হয় না, বিধায়িকা কিন্তু সকলের হওয়া উচিত, সকলের জন্য। এবং এতে ওনার এই ডাউন টু দ্য আর্থ যদি হন, বা উনি সকলের প্রবলেম সলভ পরে হবে, বোথ সাইড শোনা উচিত, যাই ঘটনা ঘটুক। এবার এগুলো না হলে কি হবে, ওনারই মানে ইমেজের জন্য ক্ষতি হচ্ছে আমার মনে হয়। কারণ আগের বিধায়ককেও যেমন আমি নিজের মনে করতাম, যেহেতু দল ভালোবাসি, চেয়ারে মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেকদা যাকেই বসাবেন তাকেই আমরা সম্মান দেবো, গুরুত্ব দেবো। তো তখন আগের যিনি বিধায়ক ছিলেন তার সাথে আপনি এই যে বললেন বিভিন্ন কর্মসূচি করেছেন, তো এখন বর্তমানে যিনি আছেন তার সাথে কি আপনার এই কর্মসূচিগুলো হচ্ছে? না, এই তো বললাম, যখন উনি এসেছিলেন সে সময় আমি একটু কম সময় দিতে পেরেছি, হয়তো সেই সময় আমি যদি একদম লেগে থাকতাম ব্যাপারটা হয়তো অন্যরকম হতো। কিন্তু তারপরেও যে আমরা অনেক পুরনো মানুষ, কাজ করেছি, এবার ওনাকে হয়তো জানতেই দেওয়া হয়নি, আমার যেটা মনে হয়। পুরনো তো আমার মতো আরো অনেকেই আছে যারা কিন্তু দল থেকে বসে আছে, কিন্তু এদের যদি আমাদের বিধায়িকা হোক, দল হোক, যদি অ্যাক্টিভ করা হয়, এই যে ছোট বড় সমস্ত রকম অস্ত্র ধরিয়ে দেওয়া, মানে আই লাইক দ্যাট, যারা কাছে আছে তারা বেশি কাজ করুক, তারা দূরে আছে তারাও কিছু অ্যাক্টিভিটি কাজ করুক, এই সকলকে যদি উনি বাঁধতে পারেন, আমাদের বিধানসভা বাটার মানে মাখনের মতন বিধানসভা, যদি সকলকে উনি বেঁধে এগিয়ে যেতে পারেন, উনি অ্যাক্টিভিটিতে আছেন, কাজ করছেন, বিভিন্ন ওয়ার্ডে কাজ হচ্ছে জানি, কিন্তু উনি যদি আরেকটু নিজেকে পলিশ করেন বা আমাদের দাবিগুলো উনি বুঝতে পারেন, অনুভব করেন, এবং সেভাবে যদি সবাইকে অ্যাসেম্বল করেন, ওনার কারোর কথা শুনতে হবে না, ওনার পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, উনি এতটাই এগিয়ে যাবেন। কারণ আমাদের বিধানসভা কিন্তু মানে যদি একটু ভালোবেসে মানুষকে পরিষেবা দেওয়া যায়, ব্যাপক সংখ্যকে মানে তৃণমূলের সাপোর্টার্স এবং ভোটার্স আছে। তো সেক্ষেত্রে দেখুন, আপনার কি মনে হয়, আপনি একদম ডানপন্থী রাজনীতি যখন থেকে শুরু হয়েছে, মানে বামপন্থী রাজনীতি শেষ হওয়ার পর সোনারপুরের ক্ষেত্রেও সেটা যখন হয়েছে, তো আপনি আগের বিধায়ককে দেখেছিলেন 2011 থেকে শুরু করে, তো তারপরে উনি দুবার হয়েছেন বিধায়ক, ওনার কাজের মধ্যে আর বর্তমান যে বিধায়ক আছেন তার কাজের মধ্যে কি কোনো তফাৎ দেখতে পান, বা উন্নয়নের ক্ষেত্রে বা যে কোনো দুর্নীতির প্রতিবাদের ক্ষেত্রে? দেখুন, পূর্বের বিধায়ক একজন ছিলেন অধ্যাপক, তো ওনার সময়টাও আমরা অনেক পরিষেবা পেয়েছি, উনি যতটা মানে কি বলবো, যখন যাকে পেরেছেন সাহায্য করেছেন এবং মানুষের কথা শুনতেন। যদি এ বি দুজনের মধ্যে ধরুন এ আছে, মানে বিরোধিতা আছে, এ আসলেও শুনবেন, বক্তব্য শুনবেন, বি আসলেও শুনবেন, তারপরে উনি একটা সিদ্ধান্ত নিতেন। তারপরে লবি ছিল, তারপরে গণ্ডগোল ছিল, কারণ সবাইকে তো সন্তুষ্ট করা যায় না এক জীবনে, মা শারদার কথাই বলি, তো এটা থাকবেই, আর কাজ করলে ভুলও থাকবে। আর আগের বিধায়কও দেখেছি, এবং কিছু তো করাপশনের জায়গা বা আদার্স বলুন, দুর্নীতি দুরাচার সে সময়ও হয়েছে,
আটকানো হয়েছে, এই সময় হচ্ছে, আটকানো হচ্ছে। কিন্তু এই একটা জায়গায় আমরা বললাম একটু মানে দুঃখিত বা হতাশায় ভুগছি। আমাদের এখনকার বিধায়কের কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল যে একটা পরিবর্তন যখন আসছে, মানুষ পূর্বের থেকে আরো বেটার চায়, আমরাও বেটার চেয়েছি, সেই জন্যই ভোট দিয়েছি। সকলের ভোটেই কিন্তু আমাদের বিধায়ক এখানে জয়লাভ করেছে, বিপুল ভোটে, সকলের ভোটে। এবং আমরা এক্সপেক্ট করেছি পরিষেবা পাবো, কিন্তু ওই বললাম কিছু মানুষ আটল দিয়ে আলটিমেটলি কি সেই বেটারটা পাওয়া যায়নি? না, কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট অনেক হয়েছে, কিন্তু ওই মানুষ, সব মানুষ মানে কিছু সংখ্যার মানুষ ওনার কাছ থেকে সেই ভালো বিহেভিয়ার বলুন বা উনি আমরা যেটা পৌঁছাতে চাইছি, ওনার সাথে একটু কথা বলতে চাইছি, সেটা আমরা পাইনি, পাচ্ছি না। দোষ ওনার নয়, বিধায়িকার নয়। কিছু মানুষ যারা মনে করছে বিধায়িকা শুধু আমাদের কথা শুনেই চলবে, আমরা যেভাবে বোঝাবো, যে দৃষ্টিভঙ্গিতে দেখাবো, আমাদের চোখ দিয়ে বিধায়িকা দেখবে। আমার মানে প্রতিবাদ বা দুঃখ বা হতাশা এই জায়গাটায়। কিছু মানুষগুলো কারণ কিছু মানুষ ওনার কাছে ঘুরে নাম বললে তো একটা মানে খুবই বাজে জায়গায় যায়। আমাদের বিধায়িকার উচিত সেগুলো একটু বোঝা। মানে আমি একজন শিক্ষিকা হয়ে বলছি, এছাড়া চায়ের দোকান বলুন, অন্যান্য জায়গায় বলুন, একই কথা রিপিটেশন হচ্ছে। মানুষজন বলছে যে সবই ভালো, কিন্তু বিধায়িকার মানে বলে না, মানুষ আরো রেকটিফাই করে, নিজেকে আরো ভালো করে, বেটার করে। আমার বিধায়িকার প্রতি প্রচন্ড বিনম্র শ্রদ্ধা ভালোবাসা আছে। আমি ওনার যে সিরিয়াল জলনপুরটাও দেখেছি, ওয়ান অফ দ্য ফ্যান আমিও ওনার। কিন্তু আমি বেসিক্যালি চেয়েছিলাম যে উনি যখন আসবেন, একজন মেয়ে, আমার একটা যারা মেয়েরা কাজ করছি তাদের পিঠ চাপড়ে বলবে, হ্যাঁ এসো, পাশে বসো, কাজ করো বা আমাদের সাথে থাকো, আমাদের ইউটিলাইজ করুক আমাদের বিধায়িকা। যেহেতু আগে একজন স্যার ছিলেন, উনিও হেল্প দিয়েছেন আমাদের, আমরাও মানে একদম ডেডিকেটেড হয়ে কাজ করেছি, আবার চাইছি কাজ করতে, কিন্তু সেই স্কোপ পাচ্ছি না কিছু মানুষের জন্য। সেটা আমাদের বিধায়িকা নিশ্চয়ই জানেন, এবং আমরা চাই উনি আরো মানুষের পরিষেবা ভালোভাবে দিক, আমাদের যন্ত্রণাগুলো বুঝুক, এবং উনি আরো মানে পুরনো যারা বসে আছে তাদেরকেও ডাকুক, ডেকে কি করে অ্যাসেম্বল করা যায় সেটা নিয়ে আলোচনা করুক। ওনার পছন্দের মানুষের মধ্যে কৃষ্ণদাও নিশ্চয়ই রয়েছেন, আমরা শুনেছি। কৃষ্ণদাও আমাদের নেতা, কারণ সবার তো কিছু না কিছু এরিয়া ওয়াইজ নেতা থাকে। তো আমি চাই বিধায়িকা আরো নিজেকে আরো মোটিভেট করুক, আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়া, সবার কাছে পূজিত হয়ে। আপনি যেটা বললেন যে পুরানো মানুষগুলো বসে গেছেন, তো তাদেরকে বসে যেতে হচ্ছে কেন? কোথাও গিয়ে কি সেই আদি নব্যের দ্বন্দ্বটা চলে আসছে? গুরুত্ব, ব্যাপারটা গুরুত্ব। তারা ওই বললাম আটল দিয়ে এমন করে বিধায়িকার কাছে বসে আছেন, কাউকে মানে আসতে হলেই আটলের মধ্যেই ঢুকতে হবে। কেন তারা কি চায় আমার যন্ত্রণা আমি ডাইরেক্ট বিধায়িকাকে বলি, আমার কষ্টটা আমি ওনাকে বলি, উনি বুঝে যা বুঝবেন, যা অ্যান্সার দেবেন বা যা করবেন। এতে কি হচ্ছে, এক শ্রেণীর মানুষের কাছে আমাদের বিধায়িকা ভালো হচ্ছে, কিন্তু আর এক শ্রেণীর মানুষের কাছে, কারণ সবারই কিছু না কিছু যোগাযোগ আছে, মাধ্যম আছে। যারা পুরনো নেতা তাদের কেন্দ্র করে ধরুন 100 জন লোক আছে, এরকম করে যদি 10 জন নেতা বসে থাকে, ইন্টু করুন, মাল্টিপ্লাই করলেই বুঝতে পারবেন একটা হিউজ সংখ্যক লোক বসে আছে। মানে অনেকে, নির্মাল্য আছে, আমাদের পুরনো গুড্ডু আছে, এরকম কিছু নাম আছে যাদের ডাকে কিন্তু ছাত্র ইউনিয়ন একদম লাট বাইক দিয়ে যেত, আমরা দেখেছি। তা আমি চাই আমাদের বিধায়িকা কাজ তো করেছে নিশ্চয়ই, এবং এদেরকে সকলকে অ্যাসেম্বল করুক। শিক্ষক সংগঠন, আমি তো শিক্ষক সংগঠন থেকে আমি একমাত্র বেশি পরিমাণ বক্তব্য রাখতাম, এখনো রাখবো, বিধায়িকা বলেই আসবো। তো উনি আরো আমাদের সকলকে নিয়ে অ্যাসেম্বল করে কাজ করুক, শুধু কয়েকজনকে নিয়ে না করে, কারণ আমাদের সকলের জন্যই তো দল, সকলের জন্যই আমাদের মানে একসাথে বাঁচা, আমাদের জনপ্রতিনিধি, ওনার থেকে আমাদের এক্সপেকটেশন প্রচুর আছে। আচ্ছা, আপনি যেমনটা বললেন যে 10 মাস শিক্ষক সংগঠন ছিল না, পরবর্তীকালে সেটা আবার গঠন করা হয়েছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন সেটা স্বচ্ছভাবে গঠন করা হয়েছে? হ্যাঁ, কারণ পুরনো যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন এবং যা সংগঠনের অবস্থা দাঁড়িয়েছিল, সেটা স্বেচ্ছাচারিত জায়গায় চলে যাচ্ছিল, মানে সংগঠনটা কিছু মানুষের মনে হচ্ছিল আমার পৈতৃক প্রপার্টি। তো সেই জায়গা থেকে একটু রদ বদলের দরকার ছিল, এবং যেহেতু ভেঙেছিল, মানে শিক্ষকরাও অভিভাবকহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা সংগঠনের মাথা কিছু মানুষ থাকে যারা শিক্ষকদের বিভিন্ন চাকরিগত সমস্যা এটা সমাধান করেন, মানে পুরো কন্ট্রোল করেন। সমস্ত ইউনিয়নেই তো জানেন, শ্রমিক ছাত্র যে কোনো প্রফেশনেই তো একটা দলগত ব্যাপার থাকে, ইউনিয়নের ব্যাপার থাকে। তো সেটা ভেঙে থাকার জন্য খুবই সমস্যা হচ্ছিল।
এবং এটা এই ইলেকশনের আগে এই সংগঠনটায় যে পুনরায় কমিটি গঠন করা হয়েছে, এতে খুব পজিটিভ ভাইব পড়েছে। আমরা শিক্ষকরা বুঝতে পেরেছি যে কাদের মান্যতা দেব, আরো ভালো হবে ইলেকশনের পরে যখন চক্র স্তরে আরো কমিটিগুলো করে দেওয়া হবে। তো এই 10 মাস সেটা কি কারণে ছিল না? 10 মাস তো আমাদের শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছিলেন যে পুরনো সংগঠনকে ভেঙে দেওয়া হয়েছে, তাদের এগেনস্টে করাপশনের ছিল, আমাদের জেলাটাতে তো ছিলই। তো সেই জায়গাগুলো বিভিন্ন রিপোর্ট ভিত্তিতে এটা ভেঙে দেওয়া হয়েছিল। ঊর্ধ্বতন মানে নেতৃত্বের কাছে রিপোর্ট ছিল, তো যেটা দল করবে মান্যতা দিতেই হবে, সেভাবেই আমরা ছিলাম চুপচাপ। সত্যি বলতে শিক্ষক সংগঠনে কি আদৌ দরকার রয়েছে? এই যে এত দুর্নীতি, এত কিছু, তার মানে তাও কি আপনি মনে করেন যে শিক্ষক সংগঠনের প্রয়োজন রয়েছে? দেখুন, এর আগেও শিক্ষক সংগঠন কিন্তু পিটিটিআই আন্দোলনকে থেকে শিক্ষক সংগঠনটা তো আন্দোলন করেই কেস করেই জায়গাগুলো পেয়েছে। তো প্রতিটা প্রফেশনেই সংগঠনের দরকার আছে, নাহলে আমাদের সমাজের স্ট্রাকচারটা এভাবে চলে আসতো না। তো শিক্ষকদের সংগঠনটা আরও কেন করবে, যারা বিভিন্ন সমাজ মানে আছে, মানে ধরুন কোনো ARB, কোনো বকেয়া টাকা, সার্ভিস বুক, এরকম বিভিন্ন কাজ, চাকরির জীবনে কাজ আছে যেগুলো সব শিক্ষকরা পারে না, করতে পারে না। তো এই শিক্ষক সংগঠনের মাথারাই কিন্তু দায়িত্ব নিয়ে বাকিদেরকে টেনে নিয়ে যায়, তাদের সমস্যা সমাধান করে। এছাড়াও এই শিক্ষকদের কিন্তু জুতো সেলাই থেকে চল্লিশ সমস্ত কিন্তু প্রাইমারি শিক্ষকদের দিয়েই করা হয়। এই কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, কে করছে? আমাদের শিক্ষকদের। ঐক্যশ্রী আমাদের পোর্টালে কাজ করাতে হচ্ছে। স্টুডেন্টদের ডেটা, সরকারের ম্যাক্সিমাম কাজ, ভোটের ডিউটি, প্রাইমারি শিক্ষক, বুনিয়াদী শিক্ষা কিন্তু আজকে সর্বোচ্চ স্তরে চলে গেছে, পুরো বিশ্বে আপনারা শুনে থাকবেন। উচ্চ বিদ্যালয়ের কথা আমি আসছি না, যেহেতু আমি প্রাইমারি শিক্ষিকা একজন। তো বুনিয়াদী শিক্ষা তখন টপ হবে যখন শিক্ষকদের ভূমিকা অগ্রণী, তাহলে আমরা এগিয়ে। এবং আমাদের সমাজে ভোট, ইলেকশন, এটা ওটা সমস্ত কাজ, সরকারি কাজ কিন্তু আমাদের দিয়ে করা হচ্ছে, তাহলে সরকারের ম্যাক্সিমাম কাজ আমরা করছি, তাহলে শিক্ষক সংগঠন বা শিক্ষকরাই করছে। তো এই সংগঠনটাকে আরো চাঙ্গা করতে হবে। যখন আমরা মানে মিটিং মিছিল, যাতে আমরা শিক্ষকরা কিছুটা সময় দিতে পারি। আর যারা মাদারের সঙ্গে, শিক্ষকরা কিন্তু অনেকে জনপ্রতিনিধি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে দেখবেন MLA, কাউন্সিলর, অনেক শিক্ষকরাই আছে। তো শিক্ষকদের কাজে লাগিয়ে সরকার মনে করেছে আমরা ইলেকশনের জন্য বিভিন্ন জায়গায় কাজ করছি, যে কোনো কাজে আমরা আছি। আর যারা মাদারের সঙ্গে যুক্ত তাদের তো কথাই নেই, তারা তো ওতপ্রোতভাবে কাজ করছে। এবং ইভেন আমিও একজন শিক্ষক, মানে শিক্ষিকা হিসাবে আমিও মাদারের সঙ্গে যুক্ত ছিলাম। আবার আমাকে যখনই যারা লোকাল নেতৃত্ব ডাকে, আমাকে পাবে, তো দরকার আছে। ভোটের প্রচারে শিক্ষক সংগঠনকে বা যে কোনো র্যালিতে বলুন, দেখা যায় না শিক্ষক সংগঠনকে সেভাবে। ওই যে বললাম, নেতৃত্বের অভাব, সব জায়গায় দেখা যায় না নয়। দেখুন, আপনি বাঁকুড়া, বীরভূম বা আদার্স এতে যান, আমাদের এখানেও ছিল ওই যে যারা পুরনো কমিটিতে ছিল, তারাই আমাদের মানে শিক্ষকদের চাঙ্গা করে যে তোমাদের এখানে একটু আসতে হবে। আমি তো একা তো কোনো দলকে টেনে নিয়ে যেতে পারি না, কেউ পারি না, একটা ইউনাইটেড টিম চাই, স্ট্রং ইউনাইটেড টিম। তো ওই যারা নেতৃত্ব দিচ্ছিল তারাই কখনো টিচারদের টেনে মোটিভেট করেনি, মানে শুধু আমাদের সোনারপুরেই একটু আধটু, আবার কোনো জায়গায় ব্যাপক শিক্ষকরা র্যালি করছে। যেমন বালুরঘাটে 2-4 দিন আগে আমাদের রাজ্য সভাপতি মইদুল দা, পলাশ দা, অমর দা, এনারা যারা রাজ্যের নেতৃত্ব আছে গেছিলেন, তারাই শুধু শিক্ষক সংগঠন র্যালি করে বিপ্লববাবু দাঁড়িয়েছেন ওখান থেকে MP ভোটের জন্য, তাকে পুরোপুরি ফোকাস করলো। তো শিক্ষক সংগঠনের র্যালি হয়েছে, শুধুমাত্র হচ্ছে না হচ্ছে, যেখানে নেতৃত্ব দানের অভাব সেখানে হচ্ছে না। একদম, যেটা এবারে লোকসভা নির্বাচনের আগে যে শিক্ষা দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি, তার যে রিপোর্টগুলো সামনে এসেছে, এবং প্রায় 26,000 চাকরি প্রার্থী, তাদেরকে যেটা বলা হয়েছে যে তারা এতদিন কাজকর্ম করে, মানে তারা এতদিন নিজেদের পরিশ্রমেই যে উপার্জনটা করেছে সেটা তাদের ফিরিয়ে দিতে হবে। এটা কি মানে আপনার কি মত, এটা কি ঠিক? একদমই ঠিক নয়। কারণ দেখুন, একটা মায়ের যেমন সব সন্তান ভালো হয় না, ঠিক তেমনি আমরা যেমন আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তার মানে সব জায়গাতে তার থাকার কথা না, বিভিন্ন মানুষকে ভরসা করবে, বিশ্বাস করবে, সেটাই করেছিলেন। কিন্তু এই যে শিক্ষা জগতে ব্যাপক দুর্নীতিটা আমাদের কাছে কাম্য ছিল না, যার জন্য আমাদের সাফার করছে আমাদের মতন অনেক শিক্ষক। দেখুন, ওই কিছু ভালো শিক্ষক তো ঢুকে গেছে, খারাপের সাথে মিশিয়ে গেছে,
এবার এটাকে বার করাও একটা অ্যাবস্ট্রাক্ট, যারা করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ দল তো তাদের অন্যায়টাকে গুরুত্ব দেবে না, তাদেরকে প্রশ্রয় দেবে না। খারাপ মানে যেমন খারাপ পচা আলুটাকে আমরা সরিয়ে দিই যে বাকিরা পচে না, ঠিক তেমনিটা হয়েছে। এবং যারা করেছিল তাদেরকে তো ফিরে আনাও সম্ভব নয়, পুরোনায় কেউ জেলে রয়েছেন বা কেউ আদার্স, নাম বলছি না। তো সেই যে ভুল কাজটা ব্যাপকভাবে হয়েছে, কাপড় আমরা শীত ধরে কারা ভালো কারা ভুল পথে ঢুকেছে সেটাই বাছাইটা করা সম্ভব হয়ে ওঠেনি, যার এফেক্ট এটা পড়েছে। এবার এই টাকাটা ফেরত দেওয়া সত্যি মানে অকল্পনীয়, মানে খুবই যন্ত্রণাদায়ক একটা সিচুয়েশনের মধ্যে আমরা সকলে আছি। এবং হাইকোর্টেরও এই রায়টাকে আমি সাপোর্ট করছি না, সেটা অর্থটা ফিরে দেওয়া। হ্যাঁ, একটা জায়গা হয়েছে, প্রবলেম সলভ হচ্ছে না, স্যাক তত অব্দি ঠিক ছিল, কিন্তু এই অর্থ ফিরিয়ে দেওয়াটা একটা ব্যাপার। শুনেছি আমাদের যদিও মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে যাবেন, উনি তো সবসময় থাকার চেষ্টা করেছেন, 17 সালের প্রবলেমটা নিয়েও উনি আছেন, কাজ করছেন, চেষ্টা চলছে। যেহেতু উনি জনদরদী একজন নেত্রী, আমরা আশা করা ছাড়া তো কিছু করতে পারি না। তো খুবই যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির মধ্যে আমরা সকলেই আছি, অস্বীকার করার জায়গা নেই। আর এই যে শিক্ষক ফান্ড, সেখানে তার প্রতিবাদে আপনাকে একদম মানে মুখ হিসেবে দেখা গেছে, যেহেতু ওই যেটা 2000 টাকা করে যেটা নেওয়া হয়েছে শিক্ষকদের কাছে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা তো নেওয়ার কথা ছিল না, কারণ বিভিন্ন ফান্ড থেকে সেখানে শিক্ষকদের জন্য টাকা পাঠানো হয়, সেক্ষেত্রে এই কাজটা কেন হলো? হ্যাঁ, আমাকে দেখা গেছে, কারণ আমি এবছর আমি কোঅর্ডিনেটর ছিলাম পর্ষদ পেরিত মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে প্রথমবার বিভিন্ন চক্র স্তরে, জেলা স্তরে জয়েন্ট কোঅর্ডিনেটর করেছিল। আমাকে শুধু আমার SIS মানে আমাদের যিনি স্যার আছেন একবারই ডেকেছিলেন, তারপরে ওই টাকার তোলার কথাবার্তা হয়েছে, তারপরে ওরা কি করেছে মানে সবটাই নিজেদের মতন গুছিয়ে কাজ করেছে, কমিটি ভেঙে দেওয়া, অথচ কি করে। আর তারপরেও কমিটির মাথারা মানে সংগঠনের মাথা বলে তারাই কেন কাজ করলো, এটা আমার প্রতিবাদের জায়গা ছিল, যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছিলাম, মিডিয়ার সামনে প্রতিবাদ করেছিলাম আমি। এবং আমার কথা ছিল সরকার একটা হিউজ অ্যামাউন্ট 5-7 লাখ টাকা দেয়, আমরা পঞ্চায়েত সমিতি থেকে আর্জি করে টাকা পাই। এবার আমরা যখন যারা দল করছে, ধরুন আমাদের যারা পুরনো ছিল তারা দলের সাথে যুক্ত বলে নিজেদের বলেন, MLA-র সাথে যুক্ত বলে, তাহলে তাদের উচিত ছিল আগে আমরা MLA বা কারোর কাছে যাব, আগে বলবো আমাদের এটা প্রোগ্রাম আছে, একটা এই এস্টিমেট খরচ, আপনারা কতটা কি সাহায্য করতে পারেন। অবশ্যই আমন্ত্রণ, এত আমাদের জেলায় হচ্ছে মানে অনেক MLA আছে, তাদের দ্বারস্থ তো হতে হবে, যা পাওয়া যায় সেটা কালেকশনটা দরকার ছিল, এটা প্রসেসিং হওয়া দরকার ছিল। তারপরে যে টাকাটা কালেক্ট হতো আমরা সমস্ত অল টিচার মিটিং করে বলতাম এতটা কালেক্ট হয়েছে, এই টাকাটা ঘাটতি হচ্ছে, সে 200, 500, 1000 হোক, তখন আমরা টিচাররা দিতাম যে আমাদের জেলায় সবাই গেস্ট হয়ে আসবে, অনেক খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বাচ্চাদের প্রবলেম আছে। কিন্তু না, সেটা হয়নি, চাপিয়ে দেওয়া হলো আগে থেকে 2000 রুপিস করে, হিউজ অ্যামাউন্ট। হিসাব করে দেখুন 450 প্রায় টিচার 2000 করে করলে হয়, এবার 7 লাখ টাকা আরো আদার্স পঞ্চায়েত সমিতি টাকা দেবে, আবার প্রত্যেকে কত টাকা কালেকশন করেছে এটার নাম করে আয় জন্য, মানে সবটাই আমাদের অন্ধকারে রাখা হয়েছিল। এবং সব ব্যাপারগুলো খুব মানে লুকোচুরি ভাবে ঘটছিল বলেই আমি প্রতিবাদ করেছিলাম, এটা একটা অনৈতিক কার্যকলাপ হয়েছে। মানে এটা কি পুরোটা নেতৃত্বের চোখে ফাঁকি দিয়ে? একদমই তাই, আমার মনে হয় না বিধায়িকা জানেন এটা, আর জানলে উনি এটাকে সাপোর্ট করতেন না, সমর্থন করতেন না, আমি অ্যাক্টিভলি এটা বলবো। এবং যারা করেছে তারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা কেউ মানে টুকটাক মানে দলের সাথে যুক্ত, সেই দলের সাথে থেকে দলের মানে অপপ্রচার, দলের বদনামি কাজটা করেছে। কারণ শিক্ষকদের কষ্টের টাকা, এবার মানে একটা সঠিক সুন্দর একটা ছবি থাকলে এই আমার খরচ, এই এটা শোনা গেছে কিছু টাকা হয়তো আছে, কিন্তু তাদের ফেরত দেবে কিনা আমি তাও জানি না। যে আপনি প্রতিবাদটা করলেন শিক্ষকদের হয়ে, অর্থাৎ দলের এগেইনস্টে গিয়ে, তার মানে দলের পক্ষ থেকে দুর্নীতিটা হয়েছে, কিন্তু আপনি শিক্ষকদের পক্ষ থেকে প্রতিবাদটা করলেন, তো এটাতে কি কোনোভাবে দল আপনার এগেইনস্টে কিছু করতে পারে না? কারণ আমি তো করেছিলাম বেশ, এটা তো জানুয়ারিতে হয়ে গেল খেলাটা। দল কখনোই দলের মধ্যে আছে বলে দল কারো, আমি হোক বা যে কেউ হোক, তারা অন্যটাকে সমর্থন করে না।
তো আমি শিক্ষকদের হয়ে বলেছি, আমিও একজন দলেরই অ্যাক্টিভ কর্মী বলে নিজেকে মনে করি এবং প্রমাণ করি, সব জায়গায় থাকি। দলের মধ্যে যদি এক শ্রেণীর মানুষ দলটাকে ইউজ করে নিজের পকেটে টাকা ভরে, খামে খামে টাকা নেয়, সেটা আমি তীব্র প্রতিবাদ করেছি, করব। কারণ দল কিন্তু চলে ভালো মানুষদের জন্য। যিনি ভুল করেছে তাদেরকে না, তারা কেউ জেলে আছে, আবার বললাম তাদের শাস্তি হচ্ছে, হবে, এটাই নিয়ম। তো আমাদের বিধায়িকাও সমর্থন করেনি, তার জন্য আমার মনে হচ্ছে স্পোর্টসও কিন্তু উনি যাননি। এবং এটা যারা যারা এটা করেছে তারা তারা এসআই অফিসটাকে এখনো দখল করে রেখেছে। তো এটা কি শিক্ষক সমিতির সম্পাদিকা হিসাবে আপনি নিজের ইমেজটাকে ভালো রাখতেই করেছেন? তখন আমি ছিলাম না পয়েন্ট, তখন কমিটি ভাঙা হয়ে গেছিল, অফিসিয়ালি আমি তখন সম্পাদিকা ছিলাম না। আমি একটু নর্মাল টিচার, আমি পর্ষদ প্রেরিত কোঅর্ডিনেটর। আমার প্রতিবাদ বলার জায়গা ছিল, সরকার আমাকে বলার জন্য পাওয়ার দিয়েছিল। আমার নামটা পর্ষদ থেকে লিস্টে ছিল কোঅর্ডিনেটর হিসাবে, যে এখানকার যা হবে ভালো বন্ধুর সাথে আমাকে দেখাতে হবে। আমাকে দেখাইনি, অ্যালুফ করে কাজটা করেছি। তো আমি আমার ডিউটিটাই করেছি, মানে গভর্নমেন্ট থেকে এক একজন করে প্রতিটা চক্র থেকে কোঅর্ডিনেটর করে দিয়েছিল, যাতে টাকার নয়শো হয়। কিন্তু সেই ব্যবহারই হয়েছে, তারা ক্ষমতা অপব্যবহার করেছে। এটা তো একটা স্পোর্টস গেল। এছাড়াও এসআই অফিসে অনেকে পিএফ লোন, তার প্রাপ্য টাকা নেবে, সেখানেও খামভর্তি টাকা দিতে হচ্ছে। এটার প্রতিবাদ আমি 19-20-তেও করেছিলাম, তখন আমি চক্রস্তরে সম্পাদিকা ছিলাম। তার জন্য আমার উপর প্রচুর চাপ এসেছিল। যেহেতু একটা মহিলা, পুরুষ বেশি, মানে পুরুষ শাসিত সমাজে পুরুষদের চাপটাই বেশি চলে। আমি অসহায় ফিল করেছিলাম, কিন্তু আমি লড়াই ছাড়িনি। নতুন বিধায়িকা আসার পর আমি একটা আশার আলো দেখেছিলাম, যদি একটা মহিলা, আমি একটা লড়াইয়ের সাথী পাবো। জানি না, হয়তো আশা করছি পাবো। এবার এখনো চক্রস্তরে যারা যারা ছিলেন শোনা যাচ্ছে। তো ওনাকে কি পাশে থাকার জন্য আপনি জানিয়েছেন এই বিষয়ে? না, আমি বলতে গিয়েছিলাম কয়েকবার, সুযোগ সময় বললাম না, কয়েকজন মানুষ আটন দিয়ে বসে আছে। উনি লাস্টবার কথা হয়েছে, বলেছে আপনি কাজ করুন, আমি সময় মতো আপনাকে ডেকে দেবো, একটু ক্যাশিয়ার করেছে। তারপর আর কথা হয়নি। আমার ইচ্ছা আছে ওনার সাথে বসে অনেক কিছু বলার আছে, কারণ উনি অনেকের চোখ দিয়ে সোনারপুরকে দেখেছেন, আমার চোখ দিয়েও সোনারপুরকে দেখুক, বা আমার কথাগুলো উনি অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করুক। আমি চাই না উনি যাচাই করুক। সোনারপুরে যে বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে, বেআইনিভাবে নির্মাণ হচ্ছে, বিভিন্ন জমির চরিত্র বদল হচ্ছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এর কি প্রতিবাদ হচ্ছে বা এর এগেইনস্টে কিছু কি করা হচ্ছে? দেখুন, যদি নোটিফিকেশনে আমার মনে হয় দলের আসে, দলটাকে কখনোই সমর্থন করেনি, করবেও না। যদি কেউ লুকিয়ে ছড়িয়ে কাজগুলো করে, সেটা সম্পূর্ণ তাদের অসৎ উদ্দেশ্যকে আমি সমর্থন করছি না। তারা ভুল কাজই করছে, দলের গরিমাকে নষ্ট করছে। তো অবশ্যই এটা সঠিক স্থানে খবরটা জানানো দরকার, যাতে আমরা তো সবাই দলটাকে ভালোবাসি। আর এটা দেখুন, যখন কোনো কাজ এরকম হবে, আমরা তো লুকিয়ে ছড়িয়েও রাখতে পারবো না। কয়েকজন তাদের স্বার্থ সিদ্ধি করলেও বটে, কিন্তু এগুলো প্রচার হয়ে যায়, এতে কিন্তু ভোটে ইম্প্যাক্ট করতে পারে। এটা আমি সমর্থন করছি না, দলও সমর্থন করবে না। এটা ইমিডিয়েটলি এগুলো উপর মহলের নজরদারি আসা উচিত, এবং এগুলোকে সমর্থন না করে এগুলো বন্ধ করা উচিত। এই যে এগুলো, এই দুর্নীতির ফলে এগুলো ওয়েবল্যান্ড বা এই সমস্ত হাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে রাতারাতি, এগুলো একদমই উচিত হচ্ছে না। এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি যারা আছেন তাদের উচিত, বা দলে যারা মাথারা আছেন, যারা দায়িত্বে আছে, তাদের উচিত এগুলোকে ইমিডিয়েটলি স্টপ করা, এগুলো বন্ধ করা। কারণ সামনে ইলেকশন, যে এরিয়ায় হয় সেখান থেকে কিন্তু প্রচারটা বেশি হয়, যা ঘটে তার থেকে বেশি রটে। তো দলের ভাবমূর্তি নষ্ট হবে, এবং এভাবে যদি খবরটা আরো বড় স্তরে যায়, উচিত হচ্ছে না। আপনার দলের ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব যখন রাজ্যে আসছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে বহিরাগত বলা হচ্ছে। এই বহিরাগত তত্ত্বটা কি আপনাদের দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কারণ আমরা যেটা দেখলাম লোকসভা নির্বাচনে, বহরমপুরে ইউসুফ পাঠান, তিনিও বহিরাগত, আসানসোলে কীর্তি আজাদ, তিনিও বহিরাগত। সেক্ষেত্রে তাহলে তাদেরকে বহিরাগত যখন বলা হচ্ছে, তাহলে সেটা কি আপনাদের দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? হ্যাঁ, কথাটা খুব ভালো বলেছো। দেখো, বহিরাগত কাকে বলছি, মানে যারা বাইরে থেকে আসছে, কিন্তু বাইরে থেকে আসার পরে তারা যদি আমাদের যন্ত্রণা কষ্টগুলোকে অনুভব না করে। আমাদের বাংলায় কিন্তু মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যা ব্যাপক বেশি।
তো আমরা আমাদের রাজনীতি বা আমাদের দল কখনো সমর্থন করে না নিম্ন মধ্যবিত্তদের ছোট করে সিএএ তাদেরকে হেনস্থা করে তাদের কথা না চিন্তা করে শুধু সমাজের একটা সম্প্রদায়কে মানে ধনী সম্প্রদায়কে বা উচ্চবিত্ত সম্প্রদায়কে আরো বড় লোকের দিকে এগিয়ে নিয়ে তাদের জন্য চিন্তা করা। তো আমার মনে হয় এবং আমার দলেরও মনে হবে এটাই যে তাদেরকে আমরা বহিরাগত বলবো যারা আমাদের ওই নিম্ন মধ্যবিত্ত যে সংখ্যাটা বেশি তাদের কথা চিন্তা না করে যারা রাজনীতিটা প্রচার করছে বলছে তাদের দুর্ভিক্ষের সময় আমফানের সময় কোথায় তারা ছিল। আমাদের দল হয়তো বাইরের কিছু বড় সেলিব্রিটি ক্রিকেটারদের দলের প্রার্থী করেছেন, তারা একটু ওয়েটি, তাদের জায়গাটা একটু ভারী জায়গা, কিন্তু এই একটা মানুষ তো রাত জেগে ছিল আমফানের সময়, একটা মানুষ তো করোনার সময় মানে ঘরে বসে ছিল না। কোথায় ছিল মোদি, কোথায় ছিল আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলো? তারা তো তখনও বিজনেস করেছে ভ্যাকসিন নিয়ে, তারা তো তখনও ছেড়ে দেয়নি, মানুষের জীবনের মূল্য তাদের কাছে তা ছিল না। আজও তো তাদের আমাদের এখানকার মানে বিভিন্ন হসপিটালগুলোর অবস্থা দেখুন, আর উত্তরপ্রদেশ গুজরাট বা ওই সাইডের অনেক ইন্টেরিয়ার বা প্রপারের দেখুন এখনো চিকিৎসা ব্যবস্থা কোথায়। ব্রিটেন থেকে যদি ওখানে ঘুরতে আসে ট্রাম্প বলুন বা আদার্স বাইরের কেউ, তারা তাদেরকে গরিবিগুলো ঢাকার জন্য ঘাস ছিঁড়ে খাচ্ছে। এত পুয়ার মানুষ ওই নিম্ন মধ্যবিত্তগুলোকে আরো নিম্ন মধ্যবিত্তর দিকে ঠেলে দেয়, তারা ওগুলোকে বড় বড় ব্যানার দিয়ে ঢেকে দেয়। তারা তাহলে মানবিক কোনো গ্রুপই তাদের মধ্যে নেই। তাদের তো বহিরাগত মানুষ বলবে বলতে ঢিল ছুড়ে মারবে, বহিরাগত শুধু বলছে, ভদ্র ভাষায় বলছে, কারণ আমাদের বাঙালিরা ভদ্র। তা মানুষের পেটের চিন্তাটা আগে করতে হবে। সরকারকে এমন হতে হবে যে নিম্ন মধ্যবিত্ত যে সংখ্যাটা বেশি তাদের জন্য বেশি প্রকল্প, যেটা হচ্ছে আজকে আমাদের বেঙ্গলেই তো কন্যাশ্রী সারা বিশ্ব জায়গায় সমাধি, তো কেন মেয়েরা এগিয়ে? আগে তো মেয়ে হলেই দিয়ে যাওয়ার চিন্তা করতো, এখন তো সেটা করতে হয় মেয়েরা। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদিকা মধুমিতা মণ্ডল। তার থেকে সরাসরি শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সোনারপুরের রাজনীতি এবং সোনারপুরে যে সমস্ত দুর্নীতি হচ্ছে বা সোনারপুরের সংগঠন কিভাবে চলছে না চলছে সেই সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিত বা তার কি প্রতিক্রিয়া সেই সমস্ত বিষয় আজ সরাসরি আমরা তার কাছ থেকে জেনে নিলাম।